একজন মা 4 মাস হলো আমার গান শুনছে। মিউজিক থেরাপির মধ্যে মন, প্রাণ, বোধ, বুদ্ধি, ভাবনা সব কিছুই বদলে গেল। সে চাইছে তার সন্তানও সুন্দর ভাবনায় বিকশিত হোক মাধ্যমিকের আগে। তাই আমরা পাড়ি দিলাম ঝাড়গ্রামের বেলপাহাড়ি। আমাদের মস্তকের মধ্যে বেলপাহাড়ি শব্দটাই আমাদের ভাবনায় ছিল, কিন্তু সব কিছু বদলে গেল। চলে গেলাম আমরা চিল্কিগড়, রাজবাড়ি, কনক দুর্গা মায়ের মন্দির। সেখান থেকে আমাদের যাত্রাপথ বুড়িবালামের তীর। ইতিহাসের পাতায় বুড়িবালামের নদী, বিপ্লব, চেতনা, ভাবনা। নদীর কাছে গিয়েই জীবনের অনুভব বদলে গেল। এখানেও একটা নতুন একটা প্রেম, একটা উদ্দীপনা, একটা পথ, নারী শক্তি। তার সন্তান কি প্রেমের অনুভব করল আমরা জানব এখন। সাঁওতাল পরগনার আদিবাসীদের সাথে একটা প্রেমের নতুন একটা সজীবতা। যেই মানুষগুলো পাহাড় জঙ্গল বেঁচে থাকছে, সারাক্ষণ ঝর্ণার শব্দ, নদীতে স্নান করছে, সেই মানুষদের চোখে প্রেমের নতুন অনুভবকে দেখলাম। তাদের হাতের স্পর্শে প্রেমের একটা শিহরণ, একটা সংকল্পকে জানলাম। আমরা যখন বনের পথে হেঁটে চলেছি, তখন হঠাৎ একটা কুসুম গাছ আমাদের পথ আটকে দাঁড়াল। আমরাও তার রূপে মোহিত হয়েছি ততক্ষণে। সে পথ আটকে যেন বলছে, ও পথিক, আমার কিছু কথা আছে, তোরা শুনে যা এই বেলা। আমরা যেন কোনো এক মন্ত্র বলে তার কথা মতো চলতে লাগলাম। দূরে পাহাড়, তার পাদদেশে গভীরে জঙ্গল, লক্ষ বছর ধরে যেন ধ্যানমগ্ন সাধু। সুমনদা তার সুর যন্ত্র নিয়ে এগিয়ে চলেছে বনের পথে। আমিও চলেছি তার সাথে সাথে। চলতে চলতে আমার কানে ভেসে এলো জলের রিনিঝিনি শব্দ। আমি মনে মনে ভাবলাম ঝর্ণা। গিয়ে দেখি না, নদী, উত্তাল এক পাহাড়ি নদী। আমাদেরই জীবনের মতন কত চড়াই উতরাই পেরিয়ে এসেছে এইখানে আমাদের সাথে মিশবে বলে। আমাদের অনুভব হলো এ নদী যেন আর বাইরে বইছে না, বইছে আমাদেরই অন্তরে। যে তাঁবু আমরা নদীর পাড়ে ফেলে সাধনা করব মনে করেছিলাম, তা আসলে আমারই মনের নদীর পাড়। সেখানে তিনি আছেন, আদি ও অনন্ত। কালে কালে তাই ছুটে আসি যাই তোমারই দরবারে। কালে কালে আমরি প্রার্থনা করি তোমারে অন্তরে। একদিন যেন এসো তুমি কাছে, যেখানে প্রেম আছে। তোমারে করিব বোধন, ধূপ আর চন্দন আদিমতা সাজে। সব কাজ সেথা যা আছে অযথা করিব বিসর্জন। তোমারে সেদিন করিব আপন, খালি হাতে বনে বনে নির্জন। সেদিন আর আমি রইব না, আমি মিশে যাব তোমাতে আমাতে। মিশে যাব তাই মহাবিশ্বে হাই, কণাতে কণাতে। সঙ্গীত দিয়ে অনেক অসাধ্য সাধন করা যায় শুনেছি প্রচুর গল্প কথায়। সেরকম ঘটনা নিজে চাক্ষুষ করব এটা খুব একটা ভাবিনি, কিন্তু বিশ্বব্রহ্মাণ্ড আমাকে ভীষণ ভালোবাসে, তাই হয়তো এরকম একটা সুযোগ পেলাম। ঘন জঙ্গল, পাশে খরস্রোতা বুড়িবালাম, কি তার গর্জন, চারপাশে পাহাড়। আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। তখন বিকেল, আমরা দুটো তাঁবু ফেললাম। আমরা বুড়িবালামে স্নান করে আসলাম। জল ভীষণ ঠান্ডা,
তারপরেই বৃষ্টি নামলো। প্রথমে টিপ টিপ করে। আমরা তিনজন বাইরে দাঁড়িয়ে উপভোগ করছিলাম সেই অকল্পনীয় ভয়াল সৌন্দর্যকে। রিক তাঁবুর ভেতরে। এরপর জোরে বৃষ্টি শুরু হলো। আমরা তাঁবুর ভেতরে ঢুকলাম। বৃষ্টি আর নদীর গর্জন একসঙ্গে, সে কি আওয়াজ! বৃষ্টি যখন থামলো, আমরা বাইরে বেরিয়ে এসেছি। তখন সন্ধে হয়ে গেছে। আকাশে ঈদের চাঁদ দেখা দিয়েছে। আমাদের কাছে ভারী খাবার সেরকম কিছু ছিল না। সাত্তকী বাংড়ি বসিতে দুপুরবেলা বলেছিল রুটি নেওয়ার কথা। আমি বারণ করেছিলাম। ভেবেছিলাম এখানে কিছু পেয়ে যাব, কিন্তু আমি ভুল ছিলাম। তখন বুঝলাম অভিজ্ঞতা একটা বড় ব্যাপার। ওদের আগে তাঁবু করার অভিজ্ঞতা আছে। আমি এবার ঠেকে শিখলাম। আমি আর বাউল ওই অন্ধকারে বের হলাম পাশের কোনো গ্রামে খাবার পাবো কিনা তার খোঁজে। গ্রামের 2-4টে টিমটিমে আলো দেখা যাচ্ছে অনেক দূরে, পাহাড়ের পাদদেশে। আমরা তাও রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলাম। রাস্তা দিয়ে একটা বাইক আমাদের পাশ কাটিয়ে চলে গেল, কিন্তু খানিকটা গিয়ে আবার ঘুরে আসলো আমাদের সামনে। ভাঙা ভাঙা হিন্দিতে জানতে চাইল আমরা কারা। যত কথা বলছে তত মহুয়ার গন্ধ বেরোচ্ছে। আমরা উত্তর দিলাম। আমাদের উত্তরে কতটা সন্তুষ্ট হলো বুঝতে পারলাম না। আধার কার্ড দেখতে চাইছে। আমার ফোনে ছবি তোলা ছিল, দেখালাম। ওরা ফিরে গেল। আমরাও আর গেলাম না। ওদের দুজনকে তাঁবুতে একা রেখে এসেছি। ওখানে যদি কেউ যায়, রিক ভয় পেয়ে যাবে। সাত্তকী একা তখন কি করবে? আমাদের কাছে ভুট্টা, কলা, শুকনো ফল, চিড়ে ভাজা এসব ছিল। ওইসবে খেয়ে নেব ঠিক করে আমরা মেডিটেশনে বসলাম। হঠাৎ আমার মনে হলো কিছু আসছে। ভাবলাম জঙ্গলের ভেতরে সাপের ভয় পাচ্ছি হয়তো। নিজের মনের এই ভাবনা আমাকে ভয় দেখাচ্ছে ভেবে আমার মনটা স্থির করার আরও চেষ্টা করছি। এমন সময় চোখে তীব্র আলো লাগলো। চোখ খুলে বুঝলাম আমাদের দিকে অনেকগুলো আলো এগিয়ে আসছে। তাঁবুর পর্দা ভেদ করে চোখে লাগছে। বাউল বাইরে বের হলো। ওদের নমস্কার জানালো। অনেকজন একসঙ্গে জিজ্ঞেস করলো আমরা কারা, কোথা থেকে এসেছি। বাউল শান্ত গলায় একটার পর একটা উত্তর দিচ্ছে। ততক্ষণে সাত্তকী ভাইও বেরিয়েছে। আমাদের তাঁবুগুলো চারপাশে আলো পড়ছে। বুঝলাম ওরা খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে। একজন জিজ্ঞেস করলো কজন আছি। সাত্তকী বলল 4 জন। এক মাতাজি আর তার ছেলে ভেতরে আছে। আমি মনে মনে প্রস্তুতি নিচ্ছিলাম। এবার বের হলাম, নমস্কার জানালাম। বাউল ততক্ষণে আমাদের এখানে আসার উদ্দেশ্য কি জানিয়ে ইউকেলে নিয়ে গান শুরু করে দিয়েছে উদাত্ত গলায়। আমি দেখছি ওরা সংখ্যায় গোটা 25, হাতে তীর, ধনুক, বর্ষা, রামদা, প্রত্যেকে সশস্ত্র। আমি ফিরে এসে গিটার নিয়ে বাউলের সঙ্গ দেওয়ার চেষ্টা করলাম। ওরা ধীরে ধীরে শান্ত হচ্ছে বুঝতে পারছি। অনেকেই তখন অস্ত্র আগলে ভিডিও করতে শুরু করেছে। কিভাবে গান মানুষের ভাবনা এবং মনস্তত্ত্বের পরিবর্তন করতে পারে দেখে অবাক লাগছিল। বাউল তখন ওনাদের জিজ্ঞেস করছে কি উদ্দেশ্যে ওনারা এখানে এসেছেন। তারা ইতস্তত বোধ করছে তখন।
পরে অবশ্য আমাদের সঙ্গে ওদের সম্পর্ক ভীষণ স্বাভাবিক হয় এবং ফোন নাম্বার বিনিময়ও হয়। ওরা আমাদের বলে ওখানে রাতে খুব ঠান্ডা পড়বে, তাঁবুতে না থেকে পাশে রাস্তার উল্টো দিকে জঙ্গলে একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে, ওখানে আমরা থাকতে পারি। বাড়িটার দরজা জানলা সবই লাগানো আছে, কাজে আমাদের ঠান্ডা লাগবে না। আমরা বাড়িটার ভিতরে প্রবেশ করে দেখছি ইট কাঠ পাথর চারিদিকে ছড়ানো। ওরা সেগুলো সব পরিষ্কার করে বিছানা পাতার উপযুক্ত করে দিল জায়গাটা। সঙ্গীতের মাধ্যমে কিভাবে প্রেমের পরিবেশ সৃষ্টি করা যায় সেই রাতে বাউল শিখিয়ে দিল। ওই সশস্ত্র বাহিনীর কেউ বাংলা জানে না, অথচ বাংলাভাষী একজন শিল্পী গান গেয়ে ওদের মনে প্রেমের যে বাতাবরণ তৈরি করলেন, তাতে আমরা 4টি প্রাণী সেদিন হয়তো প্রাণে বেঁচে গেলাম। সুমন বাউল, আমার প্রণাম নেবেন। আপনার গান একদিন মহাবিশ্বে প্রেম ভাব ছড়িয়ে দিতে সক্ষম হবে, এই আশা রাখি। পাহাড়, জঙ্গল, নদী। পাহাড়ের অধিকার, জঙ্গলের অধিকার আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আদিবাসী মানুষের কাছ থেকে। পাহাড় ভেঙে রাস্তা আরো চওড়া হচ্ছে। আদিবাসী গ্রামে পরের দিন সকালে জানতে পারলাম সেই গ্রাম থেকে বাইরে থেকে আসছে লোক, গ্রামের ছোট ছোট শিশুদেরকে কিডন্যাপ করছে। তারা ভয় পেয়ে গেছিল, নতুন মানুষ আমাদের গ্রামে টেন্ট করে আছে। তারা কারা? বিকেল থেকেই বাইকগুলো দেখে রাস্তার সামনে দাঁড়িয়ে পড়ছে, কেউ আসতে সাহস পাচ্ছে না। এভাবেই কৌতূহল জাগছে মানুষের মধ্যে, কারা এরা? এটাই প্রেম, যেই প্রেমকে দূর থেকে দেখা যায়, যেই প্রেমকে অনুভব করা যায় কাছে আসতে হয়। আদিবাসীদের সাথে আমাদের হাতের স্পর্শে বিশ্ব কবিতা দিবসে একটা স্পন্দন মিলল হৃদয়ের। আমরা সংকল্প নিলাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমরা এক সুর, এক মন, এক তারায় বেঁধে নেব। এটাই সেই প্রেম, যেই প্রেম একজন বিজ্ঞানী আর একজন স্পিরিচুয়াল পথের লিডারের একটা সংস্পর্শ, একটা সংঘর্ষ, একটা প্রেম প্রেম ভাঙা গড়া, কিভাবে টানাপোড়েন চলছে, প্রশ্ন উত্তরের খেলা, গুগল না ইউকেলেলে। এভাবেই রিকের কাছে বিজ্ঞান চেতনা আর আধ্যাত্ম দর্শনের তর্কাতর্কি। যেই ছেলেটা সারাদিন একটা ঘরের মধ্যে থাকে, দোতলার ঘর, ঘরের মধ্যে একা একাই চেস খেলে, সেই ছেলেটা এবছর মাধ্যমিক দেওয়ার জন্য তৈরি। এই জঙ্গল দেখে সে ভয় পেয়ে যাচ্ছে, জঙ্গলের অন্ধকার দেখে সে কিছুতেই থাকবে না টেন্টে। এভাবেই সে বাউলের গিটারটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। আমি থাকতে চাই না, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি টেন্টে থাকবো না। এটাই সে তার জেদ। সেই জেদ কি করে একটা মায়ের স্পর্শে প্রেমে পরিণত হলো। রিককে দেখলাম কিভাবে নদীর পাড়ের পাথরগুলোকে তুলে তুলে ফেলে দিচ্ছে। মনে হচ্ছে একটা ট্রান্সফরমেশন আসছে রিকের মধ্যে, একটা পরিবর্তনের ঢেউ উঠে গেছে গানের সুর শুনতে শুনতে। 2050 কুসুম গাছের নিচে বসে আমরা স্বপ্ন দেখলাম রিকের ইসরোর একজন সায়েন্টিস্ট, তার স্পেসশিপ আস্তে আস্তে মহাকাশের দিকে ছুটছে। তার মা বসে আছে জঙ্গলে, আনমনে চোখে জল এলো, সাত্ত্বিকী ছবি আঁকছে। এভাবেই শিল্পবোধ, চেতনা, মনন, আত্মা জাগরণ হচ্ছে। বুকের মধ্যে জেগে উঠছে একটা নতুন ভারত। প্রেম, বিজ্ঞান, আধ্যাত্ম দর্শনে একটা নতুন চেতনার পথ, যেই পথ 2050-এ
দেশভাগ সীমানা কাটাতার মুক্ত হোক, আর এই বিশ্বটাই হোক আমাদের গ্রাম। বিজ্ঞান চেতনায় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এক মন, এক সুর, এক তারা বেজে উঠবেই সকলের মনে, প্রাণে, বুদ্ধিতে। হিংসা হানাহানি ভুলে আমরা যেন মনের মাঝেই সেই মাদলের ডাক শুনতে পাই। হিংসা হানাহানি ভুলে আমরা যেমন আদিবাসীদের হাতের সংস্পর্শ এসেছি, ওদের সাথে আমরা সংকল্প নিয়েছি, এভাবেই সমস্ত রাষ্ট্রনায়করা তারাও যেন একটা প্রেমের চুক্তি হোক এই বিশ্বতে। আমরা যেন প্রেম, আদর্শ, ভালোবাসা, নতুন একটা সমাজ দর্শন, নতুন একটা পথ খুলে যাক বোধের, আদর্শের। এভাবেই পৃথিবী জয় হোক প্রেমিক মানুষদের। জয় পৃথিবী।